বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে সমাজকর্মের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন এটি পড়াচ্ছি। আমি আফসানা আজমি মিম আছি আপনাদের সাথে। দেখুন, আমরা প্রশ্নটি পড়ছি। মস্তিষ্কের বিকাশজনিত এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন জনাব সাইমা ওয়াজেদ পুতুল। এ প্রতিবন্ধিতার শিকার শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনয়ন, চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে তিনি নিবেদিত প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2017 সালে এই মহীয়তী কর্মের জন্য তাকে দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়নে ভূষিত করে। এরপরে আসুন ক নম্বরে আমরা দেখে ফেলি। ক নম্বরে কী আছে? মাদকদ্রব্য ইয়াবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? খ নম্বরে আছে বাল্যবিবাহ বলে বাল্যবিবাহ বলতে কি বোঝায়? গ নম্বরে আছে উদ্দীপকে উল্লিখিত মস্তিষ্কের বিকাশজনিত কোন সমস্যার কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। ঘ নম্বরে আছে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত বিশ্লেষণ করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা উদ্দীপকের সমস্যাটি পড়ে ফেললাম। এবার আমরা সরাসরি উত্তরে চলে যাব। দেখুন আমাদের উত্তরে কি রয়েছে। দেখুন, মাদকদ্রব্য ইয়াবা শব্দটি থাই ভাষা থেকে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিন্তু ক নম্বরের উত্তরটি পেয়ে গেছি। মাদকদ্রব্য ইয়াবা শব্দটি থাই ভাষা থেকে এসেছে। খ নম্বরে রয়েছে বাল্যবিবাহ বলতে কি বোঝায়? সাধারণভাবে আসলে শৈশবকালের পূর্বে যে বিয়ে হয় অথবা 18 বছরের পূর্বে যে বিয়ে হয়, সেই বিয়েকে মূলত বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশে কিন্তু বিবাহের বয়স 18 বছর পর্যন্ত দেয়া আছে, কিন্তু আমাদের দেশে নানা রকম দারিদ্রতা, জটিলতাজনিত সমস্যা, পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে কিন্তু 18 বছরের পূর্বেই অনেক মেয়েদের বিয়ে হয়ে যায়। এই বিয়ে হয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাই যে নারীদের যে সঠিক বিকাশ বা শিক্ষার যে সঠিক একটা দাঁড়গোড়ায় গিয়ে তাদের দাঁড়ানো, এটা কিন্তু সঠিকভাবে সম্ভব হয় না। এছাড়া নানা রকম নারী নির্যাতনের শিকার আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্র বা পত্র পত্রিকায় দেখতে পাই যে আসলে বাল্যবিবাহের ফলে যে ধরনের সমস্যাগুলো হয় মূলত তা 18 বছরের পূর্বে বিবাহের ফলেই হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আশা করি আপনারা খ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছেন। এরপরে গ নম্বরে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাটিতে অটিজম সমস্যার ইঙ্গিত রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উদ্দীপকে যে সমস্যাটির কথা বলা হয়েছে সেটি আসলে অটিজমজনিত সমস্যা। আসুন আগে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই অটিজম কি। অটিজম হলো শারীরিক বিকাশে অপূর্ণতার একটি ধরন। মূলত শারীরিক বিকাশে একজন মানুষ যদি অপূর্ণ থাকে তাকে আমরা অটিজম বলে গণ্য করব। যদি একজন শিশুর জন্ম হয়, তার যদি জন্মের পর শারীরিক ও মানসিক বিকাশে সঠিকভাবে সাধিত না হয় এবং শারীরিকভাবে সে কোনো একটা বিকলাঙ্গ থাকে এবং মানসিকভাবেও তার মানুষের সাথে চলাফেরা করার মতো কোনো ক্ষমতা থাকে না, তাহলে সেই সব শিশুকে আমরা অটিজম বলতে পারবো। এখন অটিজমের ভেতরে কি কি রয়েছে, যেমন কারো যদি দৃষ্টিগত সমস্যা, শ্রবণগত সমস্যা, মানসিক অপূর্ণতা ইত্যাদি সমস্যাকে আসলে অটিজম বলা হয়। এটি একজন শিশুর বা ব্যক্তির এমন একটি অবস্থা যা তাকে আত্মকেন্দ্রিক করে রাখে এবং এর ফলে সে সমাজে অন্যদের সাথে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া করতে অক্ষম হয়। মূলত আসলে এটি শিশুদের বা শিশুরা যখন বড় হয় যখন সে ব্যক্তিত্বে পরিণত হয় তখন এমন একটা সমস্যা যখন সে তার স্বাভাবিক জীবন প্রক্রিয়া বা তার আশপাশের যে মানুষ আছে তাদের, যদিও তার আশপাশের মানুষের সাথে সে খুব পরিচিত, কিন্তু তারপরও তার ব্যবহার, তার আচার আচরণ মনে হবে যে না, সে আশপাশের মানুষের সাথে খুব একটা পরিচিত নয়। এর কারণে মূলে হয়েছে তার শারীরিক যে অক্ষমতা রয়েছে এবং সে যে মানসিকভাবে অক্ষম এই অটিজমের জন্য। বর্তমানে এই সমস্যাটি নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে বেশ সচেতন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা বর্তমানে এই সমস্যাটা নিয়ে পুরো বিশ্ববাসী অনেকটা চিন্তিত এবং তারা সচেতন হওয়ার চেষ্টা করছে যে আসলে কিভাবে এই অটিজম শিশুদের এবং অটিজম ব্যক্তিদের তারা সুন্দরভাবে
সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে পরিচালনার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। উদ্দীপকে মস্তিষ্কজনিত প্রতিবন্ধকতার কথা এবং জনাব সাইমা ওয়াজেদ পুতুলের অবদানের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা আসলে উদ্দীপকটা থেকে বুঝতে পেরেছি যে উদ্দীপকে মস্তিষ্কজনিত সমস্যার কথাই কিন্তু বলা হয়েছে। বর্তমানে অটিজম আক্রান্ত শিশুদের মস্তিষ্কের প্রতিবন্ধকতাজনিত কারণে স্বাভাবিক বিকাশ ঘটে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিন্তু আমরা কিন্তু যে আসলে বুঝতে পেরেছি যে আসলে তাদের মানসিক এবং মস্তিষ্কের সমস্যার কারণে কিন্তু তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। সারা বিশ্বে বর্তমানে প্রায় 67 মিলিয়ন অটিজমে আক্রান্ত লোক রয়েছে। আমরা আসলে এখানে সংখ্যাটাও জানতে পারলাম যে আসলে সারা বিশ্বে কত মিলিয়ন অটিজমের লোক রয়েছে। আশা করি আপনাদের মনে থাকবে। এই সমস্যায় আক্রান্ত শিশুরা ভাষার ব্যবহার রপ্ত করতে পারে না। মূলত তারা ভাষা বোঝে না তা না, তাদের আসলে ভাষা বোঝার অক্ষমতা কাজ করে। এর কারণে তারা ভাষাটা সঠিকভাবে রপ্ত করতে পারে না, তাই তারা অন্যের সাথে যোগাযোগ স্থাপনে অক্ষম হয়। এজন্য তাদের আশপাশে যে বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তারা তাদেরকে সাথে যোগাযোগে অক্ষম হয়। যদি তাদেরকে নাম ধরে ডাকা হয় তারা সাড়া দেয় না, সে ব্যাপারে তারা বুঝতেই পারে না, কারণ তাদেরকে যে ভাষা জ্ঞানটা রয়েছে সেটাই তো নেই। সুতরাং সে কীভাবে বুঝতে পারবে? এরপরে তারা অস্বাভাবিকভাবে নিজেদের মধ্যে গুটিয়ে থাকে। হ্যাঁ, তারা আসলে যেহেতু কারো ভাষা ভাবুন তো একবার, একটা শিশু যে খুব ছোট কিন্তু সে কারো ভাষা বুঝছে না বা কাউকে সে নিজের ভাষা প্রকাশ করে বোঝাতেও পারছে না। সুতরাং সেক্ষেত্রে তার নিজের ভেতরে নিজের গুটিয়ে থাকা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। মস্তিষ্কের বিকাশের প্রতিবন্ধকতাজনিত কারণে অটিজম সৃষ্টি হওয়ায় এ ধরনের শিশুর শারীরিক ও মানসিক ভারসাম্য থাকে না। তাদের আসলে শারীরিক এবং মানসিক ভারসাম্য থাকে না। তারা কার সাথে কী আচরণ করে সেটাও তাদের মনে থাকে না, কী বলে সেটাও তাদের মনে থাকে না। তারা আসলে স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই আলাদা। এর জন্যই আসলে তাদেরকে অটিজমে হিসেবে নামকরণ করা হয়েছে। ফলে তারা নানা ধরনের অস্বাভাবিক আচরণ করে, যেমন তারা বুঝতে পারে না যে তাদের আসলে কী করা উচিত কী করা উচিত না। এই জন্য দেখা যায় অনেক সময় অনেক বেশি রাগ করে, আবার অনেক সময় অনেক বেশি হাসে। তবে এ ধরনের শিশুদের দূরে সরিয়ে রাখা উচিত নয়। হ্যাঁ, কারণ যারা পরিবারবর্গ আছে তাদের সবারই উচিত এ ধরনের শিশুকে দূরে সরিয়ে না রেখে তাদেরকে ভালোবেসে আপন করে নিয়ে তারাও হয়ে উঠবে আমাদের একজন। কারণ তাদেরকে যদি ভালোবেসে সুন্দরভাবে আপন করে নেওয়া যায় তাহলে তাদেরকে দিয়েও আমরা সুন্দর একটা ভবিষ্যৎ আশা করতে না পারলেও তাদের স্বাভাবিক যে চলাফেরা আছে সেটা অনেকটা বাস্তবায়িত হবে। এরপরে উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যাটির প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি ঘ নম্বরের প্রশ্নটি এখানে লেখা সম্ভব হয়নি, আপনাদের ছবি তুলে আমি গ্রুপে পাঠিয়ে দেব। উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যাটি তথা অটিজমের প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যন্ত বিস্তৃত। অটিজম মানুষের আসলে জীবনের স্থায়ী একটা সমস্যা, কিন্তু এই সমস্যা কেবল ব্যক্তির একার নয়, তার পরিবারের একটা সমস্যা। একটা পরিবারে যদি একটা অটিজম শিশু থাকে সেক্ষেত্রে সে পরিবারটা অনেক বেশি সাফারিং করে। রাষ্ট্র কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ রাষ্ট্রটা একজন নাগরিক যদিও অটিজম হয় তাহলে সেই সমস্যাটি রাষ্ট্রেরও পড়ে, এবং এর মাধ্যমে দেখা যায় যে শিশুর এবং যে সমস্যাটা সেই সমস্যাটা পুরো রাষ্ট্র, পরিবার, সমাজ সবাই ভুক্তভোগী। উদ্দীপকে মস্তিষ্কের বিকাশজনিত প্রতিবন্ধী শিশুদের সমস্যার দিকটিকেই ইঙ্গিত করা হয়েছে। আসলে এরকম শিশুদের নিয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল যেভাবে কাজ করছেন তা আসলে নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তবে অটিজম সমস্যা মোকাবেলায় সকলকে সমবেতভাবে ভূমিকা রাখতে হবে। হ্যাঁ, সাইমা ওয়াজেদ আসলে যে ধরনের কাজ করেছে এর বাইরে আমাদের যারা আমরা সামাজিক মানুষজন আছি তাদেরকে আমরা সামাজিকভাবে অনেক বেশি সচেতন হতে হবে এবং মানুষকে অনেক বেশি মানুষের মূল যে ধ্যান ধারণা সেটা থেকে একটু সরে আসতে হবে, যে একজন প্রতিবন্ধী শিশু মানেই তাকে নিয়ে হাসাহাসি করতে হবে তা না, তাকে সমাজের অন্যান্য মানুষের মতোই ভাবতে হবে যে না, সেও একজন মানুষ। অটিজম সামাজিক উন্নয়নের পথে আসলে প্রতিবন্ধকতা হয়ে সৃষ্টি করে, কারণ মানুষের চিন্তাভাবনা তখন এরকম হয় যে একজন অটিজম শিশু দেখেছো সুতরাং তোমার কাছে মনে হবে বা সামাজিক মানুষের কাছে মনে হবে যে কী যেন একটা দেখে ফেললাম, কিন্তু সে যে একজন মানুষ
মানুষ সেটা আসলে তখন তাদের ভেতরে কাজ করে না। অটিজম আক্রান্ত ব্যক্তিরা কেবল নিজেই দুর্ভোগের শিকার না, তার সাথে আমি আগেও বলেছি যে অটিজম আক্রান্ত যেসব শিশুরা আছে তার সাথে পুরো পরিবার আসলে সাফারিং করে। পরিবার নিয়েই আসলে গঠিত হয় সমাজ, এবং সমাজ নিয়েই গঠিত হয় রাষ্ট্র। সুতরাং উদ্দীপকের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা বলতে পারি যে উদ্দীপক উল্লিখিত সমস্যাটির ফলে ব্যক্তি থেকে রাষ্ট্র প্রথমে যেটা সাফারিং করে তার পরিবার, তারপর সেখান থেকে পরিবার থেকে সমাজ সাফারিং করে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। সুতরাং অটিস্টিক শিশুদের ভালোবেসে তাদের আপন করে সুন্দরভাবে তাদেরকে পরিচালনা করতে হবে, পরিবারকে সচেতন হতে হবে যাতে তাদের শিশু মানসিকভাবে বিধ্বস্ত না হয়ে যায়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আর নয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে আমার সংক্ষিপ্ত ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।